আসসালামু আলাইকুম। এবিসি আন্তর্জাতিক খবরে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরেই বিস্তারিত। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করায় ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে হবে, জাতিসংঘের প্রতি ইরানের আহ্বান। পরে জানাবো, নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাবেন না জি7কে ইরান। জানিয়ে দিব, এবার গাজায় যুদ্ধবিরতির জন্য চাপ দেবে যুক্তরাষ্ট্র, বলছে বাইডেন। এদিকে ইসরায়েলকে আরও ৬৮ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে বাইডেন প্রশাসন। সর্বশেষ জানাবো, রুশ বিমান ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করায় ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে হবে, জাতিসংঘের প্রতি ইরানের আহ্বান। ফিলিস্তিন ও লেবাননের অরক্ষিত জনগণের বিরুদ্ধে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহার করার কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার আহ্বান জানিয়েছে ইরান। ইরানের বিচার বিভাগের মানবাধিকার বিষয়ে উচ্চ পরিষদের চেয়ারম্যান কাজেম গারিবাবাদি গতকাল হেগে অনুষ্ঠিত রাসায়নিক অস্ত্র কনভেনশনের সম্মেলনে ২৯তম অধিবেশনে বক্তৃতা দিতে গিয়ে এই আহ্বান জানান। তিনি বলেন, কিছু পশ্চিমা দেশ, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন নিয়ে ইহুদিবাদী ইসরায়েল দুর্ভাগ্যবশত দায়মুক্তি ভোগ করে ফিলিস্তিন ও লেবাননে তার অপরাধযোগ্য চালিয়ে যাচ্ছে। গারিবাবাদি বলেন, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অবশ্যই জাতিসংঘ সনদের ৭ নম্বর অধ্যায়ের অধীনে পদক্ষেপ নিতে হবে এবং বিশ্বের সকল দেশকে তেল আবিবের সঙ্গে অর্থনৈতিক, সামরিক এবং অস্ত্র সহযোগিতা থেকে বিরত থাকতে হবে। দখলদার ইসরায়েল চলমান যুদ্ধে লেবানন ও গাজা উপত্যকায় জনগণের বিরুদ্ধে বহুবার নিষিদ্ধ ঘোষিত হোয়াইট ফসফরাস এবং স্বল্প মাত্রার ইউরেনিয়াম যুক্ত নিষিদ্ধ বোমা ব্যবহার করেছে। ইরানের এই সিনিয়র কূটনৈতিক বলেন, আমরা ফিলিস্তিন ও লেবাননের নিরীহ জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর রাসায়নিক অস্ত্র, হোয়াইট ফসফরাস এবং স্বল্প মাত্রায় ইউরেনিয়াম সহ অন্যান্য বিপজ্জনক উপাদান ব্যবহারের তীব্র নিন্দা জানাই। গত মাসে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছিল, ইহুদিবাদী সেনারা লেবাননের কাফার শোবা এলাকায় ফসফরাস শেল ব্যবহার করে ব্যাপকভাবে গোলাবর্ষণ করেছে। এছাড়া ২৭ সেপ্টেম্বর দখলদার ইসরায়েলি বাহিনী বাংকার বাস্টার বোমা ব্যবহার করে বৈরুতের দক্ষিণ শহরতলিতে ৮০ টন অস্ত্র নিক্ষেপ করেছিল, যাতে স্বল্প মাত্রায় ইউরেনিয়াম ব্যবহৃত হয়। ওই দিনের বোমা হামলায় হিজবুল্লাহর সাবেক মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ শাহাদাত বরণ করেন। নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাবেন না জি7কে ইরান। শিল্পোন্নত ৭ জাতিগোষ্ঠী জি7 গ্রুপের পররাষ্ট্রমন্ত্রীদের ইরান বিরোধী অভিযোগ প্রত্যাখ্যান করে তেহরান বলেছে, যেসব বিষয়ে ইরানের উপর দোষ চাপানো হয়েছে সেগুলো আসলে পশ্চাৎপেরী বিপদগামী নীতির অবধারিত ফসল। রোমে জি7 গ্রুপের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে এক বিবৃতিতে ইরানের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়, গতকাল তার জবাব দিতে গিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এই মন্তব্য করেন। জি7 বিবৃতিতে অক্টোবর মাসে ইরানের ইসরায়েল বিরোধী ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানানো হয়, যে হামলাটি ইসরায়েলে ভয়াবহ আগ্রাসী তৎপরতার প্রতিশোধ নিতে চালানো হয়েছিল। বিবৃতিতে পশ্চিম এশিয়া অঞ্চলকে অস্থিতিশীল করার জন্য ইরানকে দায়ী করে দাবি করা হয়, এই অঞ্চলে যাতে সংঘাতের আর বিস্তার না ঘটে সে লক্ষ্যে কাজ করবে জি7। এর অভিযোগের প্রতিক্রিয়ায় বাকাই বলেন, অভিযোগগুলি জি7 সদস্য দেশগুলির অবৈধ, অন্যায়, একতরফা, বৈষম্যমূলক এবং জবরদস্তিমূলক পদক্ষেপেরই ফসল, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার অপূরণীয় ক্ষতি করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এই দায়িত্ব জ্ঞানহীন পদক্ষেপের একটি সুস্পষ্ট উদাহরণ হল গাজা ও লেবাননে ইহুদিবাদী ইসরায়েলের হামলা ও ভয়াবহ অপরাধযজ্ঞের প্রতি জি7ভুক্ত দেশগুলোর অটল সমর্থন। তিনি বলেন, জি7-এর প্রভাবশালী সদস্য দেশগুলো বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে দ্বৈত নীতি এবং মারাত্মক পক্ষপাতসফল আচরণের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে আইনের শাসনকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ইসমাইল বাকাই বলেন, জি7 কোনো অবস্থায় আন্তর্জাতিক সমাজের প্রতিনিধিত্ব করে না বা বিশ্বব্যাপী, বিশেষ করে অধিকৃত ফিলিস্তিন ও লেবাননে মানবাধিকার ও মানবিক আইনের চরম লঙ্ঘনের বিষয়ে ভণ্ডামিমূলক কর্মকাণ্ডের কারণে এসব বিষয়ে কথা বলার কোনো নৈতিক অধিকার রাখে না।
এবার গাজায় যুদ্ধবিরতির জন্য চাপ দিবে যুক্তরাষ্ট্র, বলছে বাইডেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আটক ইসরায়েলি নাগরিকদের মুক্তি এবং ক্ষমতা থেকে হামাস সরকারকে অপসারণ সহ গাজায় যুদ্ধবিরতি কার্যকরের জন্য যুক্তরাষ্ট্র আঞ্চলিক শক্তিগুলোকে চাপ দেবে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রায় 14 মাসের সংঘাতের অবসান ঘটিয়ে লেবাননের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ ও যুদ্ধবাজ ইসরায়েলের মধ্যে বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘন্টা পর মাইক্রো ব্লগিং সাইট এক্সে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে লেবাননের মতো গাজায় অনুরূপ যুদ্ধবিরতি হবে এমনটাই আশা করেছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন ও গাজার নির্বাচিত সরকার হামাস। কিন্তু যুদ্ধবিরতি কার্যকরের ক্ষেত্রে ইসরায়েল যে সব প্রস্তাব দিয়েছে তা প্রত্যাখ্যান করে আসছে সংগঠনটি। হামাস বলেছে, ইসরায়েলের শর্ত মেনে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার অর্থ হল নেতানিয়াহু সরকারের কাছে আত্মসমর্পণ করা। এর আগে গেল বছরের অক্টোবর মাসের 7 তারিখে ইসরায়েলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরায়েল। এই হামলায় ৪৫,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছে 1 লাখেরও বেশি মানুষ। হামাসের ওই অভিযানের সময় ইসরায়েল থেকে 251 জনকে আটক করা হয়। পরে আটককৃতদের গাজায় নিয়ে যায় হামাস। বুধবার নিজের এক্স হ্যান্ডেলে বাইডেন লেখেন, আসন্ন দিনগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র, তুরস্ক, মিশর, কাতার, ইসরায়েল ও অন্যদের সাথে নিয়ে বন্দী মুক্তি এবং হামাসকে ক্ষমতায় না রেখে যুদ্ধের অবসান ঘটাতে গাজায় যুদ্ধবিরতি অর্জনের জন্য চাপ দেবে মার্কিন সরকার। তবে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। হামাস নেতা বাসেম নাইম বিবিসিকে বলেছে, আমরা ভ্রাতৃপ্রতিম লেবাননের জনগণের অটলতা এবং ফিলিস্তিনি জনগণের সাথে তাদের অবিচ্ছিন্ন সংহতির প্রশংসা করি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, গাজায় যুদ্ধবিরতি কার্যকরের ক্ষেত্রে 3টি শর্তের উপর জোর দেয় হামাস। সেগুলো হলো গাজা থেকে দখলদার ইসরায়েলি বাহিনী প্রত্যাহার, একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজার পুনর্গঠন। আপাতত হামাস আত্মসমর্পণের শর্তে রাজি নয় জানিয়ে মধ্যপ্রাচ্যের একাধিক সূত্র বলেছে, আলোচনার রাস্তা আরও সংকীর্ণ হয়ে আসছে, কারণ উভয় পক্ষের মধ্যে ব্যবধান আরও গভীর হয়েছে এবং সংঘাত বেড়েছে। ইসরায়েলকে আরও ৬৮ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে বাইডেন প্রশাসন। ইসরায়েলের কাছে আরও ৬৮ কোটি ডলারের অস্ত্র বিক্রির প্রাথমিক অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এমন সময় এই অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হলো যখন বাইডেন প্রশাসন মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর চেষ্টা চালিয়ে যাওয়ার কথা বলছে। ইসরায়েল ও লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে বাইডেনের যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার পর গতকাল এই অস্ত্র চুক্তির খবর সংবাদ মাধ্যমে আসে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যেও একই ধরনের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে নতুন করে চেষ্টা চালানোরও অঙ্গীকার করেছে তিনি। যদিও বাইডেন অনেকবার এ ধরনের অঙ্গীকার করেছিল, কিন্তু তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন। অস্ত্রের এই প্যাকেজ চূড়ান্ত করা নিয়ে কয়েক মাস ধরে কাজ চলছিল। গত সেপ্টেম্বর মাসে কংগ্রেসের কমিটি এটি যাচাই বাছাই করে এবং আরও বিস্তৃত পরিসরে পর্যালোচনার জন্য অক্টোবর মাসে তা জমা দেয়। বাইডেন প্রশাসন প্যাকেজটির প্রাথমিক অনুমোদন দিয়েছে বলে প্রথমে ফিনান্সিয়াল টাইমস জানায়। তারপরে ওই প্রতিবেদনের সত্যতা নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেন। সর্বশেষ এই অস্ত্রের চালানের মধ্যে রয়েছে কয়েকশো বোমা ও সাধারণ বোমাকে লক্ষ্যবস্তুতে নির্মূলভাবে হামলার উপযোগী করে তোলার কয়েক হাজার সরঞ্জাম। দুটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। তবে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই খবরের সত্যতা নিশ্চিত করা হয়নি। অস্ত্র বিক্রির এই সময়টি মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের মিশ্র অবস্থান তুলে ধরেছে। দেশটি একদিনে যুদ্ধবিরতি আলোচনা এগিয়ে নিতে সহযোগিতা করছে, অন্যদিকে ইসরায়েলের কাছে কয়েকশো কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে। ইসরায়েলের হামলায় ফিলিস্তিন ও লেবাননে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। রুশ বিমান ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের হামলা। রাশিয়ার কুরস্ক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলায় আমেরিকার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ATACMS ব্যবহার করা হয়েছে বলেও জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। হামলার একদিন পর এক বিবৃতিতে মন্ত্রণালয় এ তথ্য জানায়। এই হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রুশ ভূখণ্ডে ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলার প্রতিশোধ নিতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরিস্থিতি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে আছে। গত সপ্তাহে রাশিয়ার অভ্যন্তরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার জন্য ইউক্রেনকে ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয় যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র। এরপর থেকে ইউক্রেন যুদ্ধে উত্তেজনা আরও তীব্র হয়েছে। এই যুদ্ধে ইউক্রেনের বিরুদ্ধে লড়ার জন্য রাশিয়া উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করায় যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নিজেদের তৈরি বিশেষ এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে বলে বলা হচ্ছে। জবাবে রাশিয়া গত সপ্তাহে নতুন মাঝারি পাল্লার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ও ওয়ারেসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের নিপ্রো শহরে হামলা চালায়। রুশ ভূখণ্ডে এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহার করে গত মঙ্গলবারের হামলার বিষয়ে রাশিয়া প্রথমে বলেছিল বিস্ফোরিত ক্ষেপণাস্ত্রের বিভিন্ন টুকরো পড়ে একটি সামরিক স্থাপনায় আগুন লেগে যায়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন বলেছে ইউক্রেনের নিক্ষেপ করা 5টি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্রের 3টি ধ্বংস করা হয়েছে, তবে 2টি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। এতে একটি রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্তও হয় এবং হতাহতের ঘটনা ঘটে। এদিকে গত সোমবার ইউক্রেন রাশিয়ার শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র S-400 ধ্বংস করে দেয়। এই ঘটনাকে অনেক বেশি গুরুতর হিসাবে ধরা হচ্ছে। S-400 ক্ষেপণাস্ত্রকে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সমকক্ষ ধরা হয়, সূত্র বিবিসি।